দেবো, তাও তো আমার প্রফিট হচ্ছে আমার এখানে। কারণ আমেরিকাতে সার্ভাইভ করার জন্য, ওই যেই স্থানে সার্ভাইভ করার জন্য সেই স্থান অনুযায়ী আমাকে স্যালারি দেবে। তো ওইখানটায় আমাকে স্যালারি দেবে, ওই স্যালারি থেকে ওই মেয়েটাকে দিয়ে দেবো 2 লাখ টাকা, বাদ বাকিতে আমার 8 লাখ আসছে, আমি আমার দেশে পাঠিয়ে দেবো। কিন্তু ওইখানটাও কিন্তু ওরা কিছু একটা ব্যবহার সিস্টেম ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ যেসব ভারতবর্ষ থেকে বিদেশে চাকরি করতে যায় ওরা এরকম করে বিয়ে করে, কন্ট্রাকচুয়াল বিয়েটা করে, যে আমি তোমাকে কন্ট্রাকচুয়াল বিয়ে করছি, আমি এখানে 10 বছর চাকরি করবো, 10 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বিয়ে, তোমাকে প্রতি মাসে আমার, তাহলে যদি আমার 2 লাখ স্যালারি হয় যদি, তো আমার চলে যাবে 6 লাখ, তোমাকে আমি মান্থলি 1 লাখ করে দিয়ে দেবো। তাহলে ওই অনুযায়ী ও বিবাহ সূত্রে 6 মাস থাকার পর ওইখানটায় ও রেসিডেন্সি হয়ে যায়, রেসিডেন্সি হওয়ার পর তখন কিন্তু কী হয়, নাগরিকত্ব দিয়ে দেয়, স্যালারি বেড়ে যায়, ওই স্যালারি তখন ওই মেয়েকে কিছু দিয়ে দেয়, বাদ বাকি পরিবার ফ্যামিলিকে কিছু পাঠিয়ে দেয়। এরকমভাবে বিদেশে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায়। কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব নিতে গেলে পরে কিন্তু বিবাহ করতে হবে, বিবাহ করার পর থাকতে হবে, পুরো ফ্যামিলি চেক করবে, এবং 7 বছর পর তুমি গৃহমন্ত্রীর কাছে তুমি আবেদন করতে পারো, একটা ফর্ম ভরা হয়, ওই ফর্মের মাধ্যমে তুমি নাগরিকত্ব পেয়ে যাবে। এবার এখানটায় তোমাদের কি মনে হচ্ছে, যারা এনআরসি বলে এনআরসি হবে এনআরসি হবে, তো মনে হয় যে এনআরসি, আমি তো 7 বছর কি, আমি তো 15 থেকে বাস করছি, আমাকে কী করে দাঁড়াবে? আমার পুরো স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার সবই তো ডিগ্রি আছে আমার। তো আমি যদি 15 বছর ধরে এখানে আছি, তো আমার বাবা তো 15 বছর তাহলে আমাকে পড়াছে, তো আমি বাঁচলে পড়তে আমার বাপ মা বেঁচে যাবে, আর আমার বাপ মা বাঁচলে তো আমার দাদি তো আরও অটোমেটিক বেঁচে যাবে, কারণ ও তো আমাকে জন্ম দিয়েছে। 7 বছর থাকবে কি, আমি তো এখানটায় 35 বছর পার করে দিচ্ছি, তো নাগরিকত্ব আমি অটোমেটিক ফর্ম ফিল আপ করলেই তো আমি নাগরিকত্ব পেয়ে যাবো। তাহলে আমাকে টেনশন নেওয়ার কী দরকার, যে আমি টেনশন নেবো নাগরিকত্ব হতে হবে আমাকে, যে আমাকে দেশ থেকে বাহির করে দেবে। বাহির করবে কী করে ভাই? আমি যখন 1 থেকে 10 অবধি যখন পড়ছি, যখন 10 বছর, তো আমি তো কোনো একটা ভাষা জানছি, বাংলা ভাষা জানছি, ইংলিশ ভাষা জানছি, কোনো একটা ভাষাতে জানছি আমি। ভাষা জানার পর আমাকে কী করে বার করবে যে আমি এদেশের নাগরিক হতে পারবো না, যোগ্যতা নাই আমার। 10 বছর যখন 10 বছর থেকে যখন থাকছি, আমি 10 বছর যদি আমি ক্লাস 10 অবধি পড়ি, তার বাবা মা তো তাহলে আমার ম্যাক্সিমাম 40 বছর বয়স হবে। আর 40 বছর যদি বয়স হবে, তখন দাদা দিদি তো ম্যাক্সিমাম 70 বছর বয়স হবে। তো 70 বছর ধরে যদি ভারতবর্ষে যে আসে, তা কী করে দাঁড়াবে? নাগরিকত্ব অটোমেটিক পেয়ে যাবো আমি, সে সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, যত বড়ই কোর্ট হোক, আমাকে নাগরিকত্ব দিতে বাধ্য হবে। কারণ আমি এখানটায় 60-70 বছর থেকে আমি কী করছি, বসবাস করছি। তাহলে এই ভুল ধারণা থেকে দূরে যেতে আমি, ঘর থেকে বাহির করে দেবে, দেশ থেকে বাহির করে দেবে, এরকম কোনো কারণ নাই বাহির করে দেয়। তারপরে দেশীকরণের পদ্ধতি বললাম, ভাষা, কলা, সাহিত্য 10 বছরের মধ্যে থাকতে হবে। তো ভারতভুক্তকরণ বললাম, যে কোনো দেশকে তুমি যদি ভুক্ত করে নাও। এবার কিছু কিছু ক্ষেত্রে কী বললাম, তোমার নাগরিকত্ব দিয়ে দিবে, এবার বাদ করে দেবে তুমি যদি কোনো দেশ বিরোধী কাজ করো, যদি আতঙ্কবাদী টাইপের কাজ করো, এই দেশের মধ্যে যত সব পার্সোনাল ইনফরমেশন বিদেশে তুমি পাচার করো, তো এইসব জিনিস করে তোমার নাগরিকত্ব কিন্তু বাদ করে দিবে, তোমাকে কিন্তু পার্মানেন্টলি ভারতের কোনো নাগরিক হিসাবে গণ্য করবে না। তুমি এমন এমন কাজ করছো, মানুষকে মানে মানুষের মানে বুদ্ধিকে মানে হোয়াটসঅ্যাপে এমনভাবে তুমি গ্রুপ করছো, মানুষের ব্রেন ওয়াশ করছো, তখন কিন্তু তোমাকে এই নাগরিকত্ব থেকে তোমাকে বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পার্ট টু এটাও মানে সংবিধান অনুযায়ী 5 থেকে 11 নম্বর ধারা, 5, 6, 7 বর্তমানে বাদ হয়ে গেছে, কিন্তু 7, 8, 9, 10, 11 পর্যন্ত বললাম। তাহলে ওই যেগুলো বাদ কোনো ব্যাপার নেই। তবে কিন্তু 7 নম্বর ধারায় কী বলছে, 7 নম্বর ধারায় পাকিস্তান প্রথমে, 5 নম্বরে তখন বাদ হয়ে গেছে, আলোচনা করবো না। 7 নম্বরে যেটা আছে, 8 নম্বরে হচ্ছে বিদেশি যারা বসবাস করছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। 8-9 হচ্ছে বিদেশি যারা বসবাস করছে না, অন্য দেশের নাগরিক গ্রহণ করলে পরে সে ভারতের নাগরিক বাতিল করে দেবে। আর 9 নম্বরে বলছে নাগরিকদের অধিকার, যতক্ষণ পর্যন্ত ওরা নিজের দেশ বিরোধী কাজ না করবে ততক্ষণ পর্যন্ত ওদের নাগরিক কেউ ছিঁড়তে পারবে না। 10 নম্বরে বলছে, তো বললাম নাগরিকদের কেউ ছিঁড়তে পারবে না। আর 11 নম্বরে বলছে যে নাগরিকদের অধিকার বা দায়িত্ব কার কাছে আছে এবং কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়। তাহলে আমরা পার্ট 2 বুঝতে পারলাম। এবার পার্ট 3 তে কী আছে, মৌলিক অধিকার। মৌলিক অধিকারে কি আমরা সমস্ত জানি যে মৌলিক অধিকার কি। মৌলিক অধিকারকে বলা হয় ফান্ডামেন্টাল রাইট। তো আমরা সবাই ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার। মৌলিক অধিকার এখানে 6টি ভাগে ভাগ করা হয়েছে। কটি ভাগে ভাগ করা হয়েছে? 6টি। তো মৌলিক অধিকার মানে কি, আমাদের সংবিধানের মধ্যে মৌলিক অধিকারটা দিয়েছে, তা কিসের জন্য দেওয়া হয় মৌলিক অধিকার? তো জানতে হবে আপনাকে মৌলিক অধিকার কিসের জন্য দিয়েছে। মৌলিক অধিকার হচ্ছে ওই অধিকার না কোনো সরকার ছিঁড়তে না পারবে, না কোনো মানে ব্যক্তি ছিঁড়তে পারবে আমাদের কাছ থেকে, তাদেরকে মৌলিক অধিকার বলে। এই মৌলিক অধিকার কিন্তু কখনো বন্ধ বা কেউ আমাদের কাটতে পারে না, কিন্তু মৌলিক অধিকার সাসপেন্ড হতে পারে। কী হতে পারে? সাসপেন্ড। মৌলিক অধিকার সাসপেন্ড হতে পারে।